শাশুড়ির রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে বেশ দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল সুমি। যদিও লায়লা বেগমের সাথে সুমির সম্পর্কটা কয়েক মাস যাবতই ভালো যাচ্ছে না, তবুও শাশুড়ি যত বড়ই শত্রু হোক না কেন, বিপদের মুহূর্তে যদি সে এগিয়ে না যায়, তবে স্বাভাবিকভাবেই যে কেউই তার হিংসাত্মক মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করবে না। নিজের রুমের চৌকাঠ পেরিয়ে যাওয়ার সাথে সাথেই সুমি খেয়াল করলো একটি আবছায়া ঠিক লায়লা বেগমের দরজার পাশ থেকে দৌড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এমন দৃশ্য দেখে সুমি কিছুটা ভয় পেলেও সে দমে না গিয়ে দ্রুত পায়ে লায়লা বেগমের ঘরে ঢুকতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সুমি কিছুটা চমকে ওঠে। কারণ লায়লা বেগম নিজের বিছানার ওপর বসে অনবরত মৃগী রোগীর ন্যায় কাঁপছে এবং মুখ থেকে অস্বাভাবিকভাবে সাদা ফেনার স্তূপ বেরিয়ে আসছে। শাশুড়ির এমন মুমূর্ষু অবস্থা দেখে এই মুহূর্তে সুমি কি করবে তা কোনোভাবেই যেন ভাবনায় আসছে না। দৌড়ে গিয়ে লায়লা বেগমের মাথাটা নিজের হাতের ওপরে রেখেই ভয়ার্ত স্বরে সুমি জিজ্ঞেস করল, আম্মা, আপনার কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? সুমির কথার প্রত্যুত্তরে লায়লা বেগম কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। আস্তে আস্তে তার গোঙানির আওয়াজটা যেন নীরবতায় রূপ নিল এবং মুহূর্তেই তার নিস্তেজ দেহটি সুমির কোলে ঢলে পড়ল। সুমি বেশ কয়েকবার নিজের শাশুড়িকে ধাক্কা দিলেও তিনি আর জেগে উঠলেন না। ইতিমধ্যেই আশেপাশের বাড়িগুলোতে ফলাওভাবে প্রচার হয়ে গেছে যে সিকদার বাড়ির বউ নিজের শাশুড়িকেই বিষ খাইয়ে মেরে ফেলেছে। একজন দুজন করে আশেপাশের প্রায় ৩-৪ জন গ্রামে এই খবর পৌঁছে গেল। এই সন্ধ্যার সময়ও মানুষ এমন খবর শোনার পরই সকলেই সিকদার বাড়ির পথে যাত্রা শুরু করেছে খুনি বউ এবং মৃত শাশুড়িকে একটুখানি দেখার জন্য। হিমেলের কানে যখন পৌঁছালো যে তার বউ তার মাকে বিষ খাইয়ে মেরেছে, তখন সে একটুও নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। কারণ সে জানে তার স্ত্রীর সাথে তার মায়ের যতই মনোমালিন্য থাকুক না কেন, সুমি এই ধরনের কোনো কাজ জীবনেও করবে না। তবুও সে মায়ের মৃত্যুর খবর শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি না করে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সুমি নিজের রুমের মেঝেতে বসে অনবরত কেঁদেই চলেছে। আর একটু পরপর একজন মহিলা এসে তাকে দেখে ঘৃণিত মুখে আবারও চলে যাচ্ছে। কেউ আবার তাকে বলছে, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না বলে তাকে একদম মেরেই ফেললি? একটুও কি মায়া দয়া নেই তোর মনে? সুমি উত্তরে কিছু বলতে পারে না, বরং শুধু কাঁদে। কারণ গ্রামের এসব অজ্ঞ মানুষকে হাজারবার বুঝিয়েও লাভ নেই। তবে লায়লা বেগমকে বিষ খাওয়ানোর ব্যাপারে সুমিকে সন্দেহ করার আরও একটি বড় কারণ রয়েছে। ঘটনাটি 15 দিন আগের। সুমি তখন সবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসছে, কিন্তু 10 দিনের ওপর বাপের বাড়িতে অবস্থান করায় লায়লা বেগম তখনই সুমিকে ঝাড়তে থাকে। কারণ তিনি আগেই বলে দিয়েছিলেন 2 দিনের বেশি যেন বাপের বাড়িতে না থাকে। এই নিয়ে লায়লা বেগমের একের পর এক জ্বালাময়ী কথা শুনেও সুমি লায়লা বেগমকেও অনেক কঠিন কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে ছেলের বউয়ের এমন কঠিন কথা শুনে লায়লা বেগম সুমিকে মারতে উদ্যত হন। এমনকি একটি চড়ও বসিয়ে দেন সুমির গালে। শাশুড়ির এমন দুর্ব্যবহার সেও আর স্থির থাকতে পারেনি, বরং পাশে থাকা একটি স্টিলের মগ লায়লা বেগমের মাথা বরাবর ছুঁড়ে মারে। যদিও সেটি লায়লা বেগমের শরীরে লাগেনি, তবুও তিনি এই তুচ্ছ ঘটনাটাকে কেন্দ্র করে সারা বাড়ি মাথায় তুলে একাকার করে ফেলেন। একে একে সকল প্রতিবেশীর নিকট তিনি ছেলের বউয়ের দোষ ত্রুটি বলতে থাকেন, যার কারণে সবাই মনেই সুমির প্রতি একটি খারাপ ধারণা জন্ম নেয়। কিন্তু সেদিন সুমির কাছে এসবের থেকেও খারাপ লেগেছিল হিমেলের নিশ্চুপ থাকা দেখে। কারণ সে সব দৃশ্য দেখেও তার মাকে কিছু বলেনি। মূলত হিমেল নিজের পছন্দের সুমিকে বিয়ে করার কারণেই লায়লা বেগমের নিকট সুমি ছিল চোখের বিঁধে যাওয়া কাটার অনুরূপ। হিমেলের বোন বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই আর্তনাদ স্বরে নিজের মায়ের মৃত্যুর শোকে কষ্ট লোপন করতে থাকলো। একই সাথে সে মায়ের মৃত্যুর জন্য সুমিকেই দায়ী করছে। কে যেন আবার পুলিশকে খবরও দিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। হিমেলের বড় বোন পুলিশের নিকট একের পর এক সুমির ব্যাপারে তার মায়ের সাথে করা অবিচারের কথা বলতে থাকে। এমনকি এও বলে যে এর আগেও নাকি সুমি তার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তার মুখে এমন কথা শুনে
থানার কর্মকর্তা লায়লা বেগমের লাশ চেক করে অনেকটা বিশ্বাসই করে ফেলেন যে সুমি ওনাকে বিষ খাইয়ে মেরেছেন। তাই তিনি সাথে সাথেই তার সঙ্গে থাকা মহিলা কনস্টেবলকে নির্দেশ দেন সুমিকে অ্যারেস্ট করার জন্য। এদিকে সুমিকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলেছিল, বিশ্বাস করেন আমি আমার শাশুড়িকে বিষ খাওয়াইনি, বিশ্বাস করেন আমার স্বামী আসুক, তারপর আপনারা আমার জেলে নিয়ে যান, উনি জানেন আমি খুন করিনি। কিন্তু পুলিশ তার কথা যেন একদমই শুনছিল না। উল্টে তাকে অনেকটা জোরপূর্বকই ভ্যানে তোলা হয়। এদিকে হিমেল বাড়িতে উপস্থিত হয়ে বোনের মুখ থেকে সকল ঘটনা বিস্তারিত শুনে সুমির প্রতি তার বিশ্বাসটা যেন অনেকাংশে লোপ পায়। হিমেলের বোন বিথি হিমেলকে জড়িয়ে ধরে কান্নামাখা স্বরে বলে, ভাই তুই যদি ওই সময়ে মায়ের পছন্দ মতো বিয়াটা করতি, তাহলে আজ আমাগো মায়ের মরাটা দেখা লাগতো না। এখনো কি তুই তোর বউয়ের বিশ্বাস করছো? আমি তোর বিয়ার পরই বুঝেছিলাম এই মাইয়া মায়ের সম্মান দিবে না, আর আজকে দেখ আমার মারে পুরা মায়েরাই ফেলাইলো। এই বলেই হু হু করে কেঁদে দিলেন তিনি। বোনের এমন কথা শুনে হিমেলের মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। তার একদিকে যেমন মনে হচ্ছে এমন কাজ আদেও সুমির দ্বারা করা সম্ভব না, আবার অপরদিকে মনে হচ্ছে তার বোনের কথাই সঠিক, কারণ বাড়িতে সুমি আর মা ব্যতীত আর কেউই ছিল না। তাহলে কারাগারের দেওয়াল ঘেঁষে সুমি নিজের হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে যেন খেয়ালই নেই। হঠাৎই সেই চিরচেনা কণ্ঠস্বরে সুমি ডাক শুনে মুহূর্তেই সে চমকে উঠল। মুখখানা উপরে উঠাতেই খেয়াল করে এ আর কেউ না, বরং তার প্রাণপ্রিয় স্বামী হিমেল। যদি তাকে জেলের এই অন্ধকার রুম থেকে কেউ বের করতে পারে, তবে হিমেল ব্যতীত আর কেউ পারবে না। সুমি বসা থেকে অনেকটা দৌড়ে গিয়ে লোহার শিকের এপাশ থেকে হিমেলের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো আমি আম্মাকে বিষ দিইনি। তুমি বলো সামান্য ঝগড়ার কারণে আমি কেনই বা আম্মাকে মারতে যাব? অতঃপর এক এক করে সমস্ত ঘটনা সে হিমেলের নিকট খুলে বলল। কিন্তু অবাক করা বিষয় হলো, হিমেল সুমিকে কোনো রূপ সান্ত্বনা না দিয়ে কিছুটা কঠিন স্বরে বলল, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি মাকে বিষ না দাও তাহলে কে দেবে? বাড়িতে তো মা আর তুমি ব্যতীত আর কেউ ছিলে না, তাই না? স্বামীর মুখে এমন কঠিন কথা শুনে মুহূর্তেই সুমির হৃদয়টা দুর্বল হয়ে যায়, কারণ তাকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ ভরসা মানুষটাও তাকে আজ ভুল বুঝেছে। হিমেলের কথার প্রত্যুত্তরে সুমি কিছু বলতে পারে না, বরং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সে ততক্ষণে বুঝে গিয়েছে তাকে বাঁচানোর মতন আর কেউই অবশিষ্ট নেই। সুমি আস্তে করে হিমেলের হাতটা ছেড়ে দিয়ে পূর্বের জায়গাতেই বসে পড়ে। অন্যদিকে হিমেল ওপরে ওপরে সুমিকে কঠোর কথা শোনালেও তার মনটাও ভালোবাসার মানুষের এমন কষ্ট দেখে চুরমার হয়ে যায়। কিন্তু এখনই সে সুমির পক্ষ নিয়ে কোনো কথা বলবে না বলেই মনস্থির করে নেয়। বিদায় বেলায় হিমেল সুমিকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না, বরং আস্তে করে লোহার শিক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে থাকে। আস্তে আস্তে দূরে সরে যাওয়ার সাথে সাথে তার মনে হয় হৃদয় থেকে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। সে জানে না আদেও সে সুমিকে নির্দোষ প্রমাণ করে ওই বদ্ধঘর থেকে ছাড়িয়ে আনতে পারবে কিনা। লায়লা বেগমের দাফন করা পর্যন্ত হিমেল একটা বিষয় খেয়াল করে যে ওর দুই চাচাতো ভাই কেমন যেন খাপছাড়া স্বভাবের মধ্যে দিয়ে সবকিছু পাশ কাটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে লায়লা বেগমের মৃত্যুতে তারা কষ্ট পাওয়ার চেয়ে উল্টে বেশ খুশিই হয়েছে, কেননা জায়গা জমি নিয়ে বহু আগে থেকেই হিমেলদের সাথে তাদের একটা খারাপ সম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু তাই বলে এই মৃত্যুকালেও তাদের এমন ব্যবহার সে কখনোই আশা করেনি। দাফন কাজ শেষ করে যখন হিমেল এবং ওর দুই ভগ্নিপতি বাড়িতে ফিরবে, তখনই সে খেয়াল করে বেশ কিছুটা দূরেই ওর চাচাতো ভাই কামাল ও জামাল কি নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। হঠাৎই কামাল দূর থেকে হিমেলের দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দেয়। হাসিটা হিমেলের বুকে কাঁটার মতন আঘাত হানে। মুহূর্তের মায়ের মৃত্যুর ব্যাপারে ওদের প্রতি সন্দেহটা বাড়তে থাকে। আর তাছাড়া সুমি তাকে বলেছিল সে যখন লায়লা বেগমের চিৎকার শুনে দৌড়ে যায়, তখন সে একটি ছায়াকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেছিল। তাহলে কি এসবের সাথে ওদের কোনো সম্পর্ক আছে? এত সব ভাবনার মাঝে হঠাৎই মোবাইলের কলের শব্দে ওর হুঁশ ফেরে। আনমনে মোবাইলটি পকেট থেকে বের করতেই দেখতে পায় শিয়ামের কল। শিয়ামের সাথে হিমেলের বন্ধুত্বের সম্পর্কটা একেবারেই শিশুকালের।
দুজনই একই স্কুলে পড়ালেখা করত তৎকালীন সময়ে, কিন্তু হিমের পড়ালেখায় অমনোযোগী এবং কম মেধাবী হওয়াতে সে ম্যাট্রিক পাসটাও করতে পারেনি। অপরদিকে শ্যাম ছিল একজন তুখর মেধাবী ছাত্র। স্কুল জীবনে কোনো পরীক্ষায় প্রথম ব্যতীত দ্বিতীয় হয়েছে কিনা সন্দেহ। আর সেই মেধাকে কাজে লাগিয়ে আজ সে একজন পিবিআই এর সিনিয়র কর্মকর্তা। কলটি রিসিভ করার আগে হিমেল ওর দুজন ভগ্নিপতিকে বলে উঠল, ভাইজান আপনারা বাসায় যান, আমি একটু পর আসছি। হিমেলের কথা শুনে ওর বড় বোনের স্বামী ফারুক কিছুটা নরম স্বরে বলল, এখন আবার কয়ে যাস? এখন তোর উচিত বিশ্রামে থাকা। এমনিতেই একদিকে আম্মা খুন হলো, আবার খুন হলো তোর নিজের বই। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, এখন ঘোরাঘুরি না করে বাসায় চল। না ভাইজান, আমি ঠিক আছি, আপনারা যান, আমি একটু পর আইতেছি। হিমেলের কথায় তারা আর কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে শিয়াম বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্ত, তোর আম্মু নাকি খুন হয়েছে? কি শুনছি এগুলো? আর সুমি তো এরকম মেয়েও না যে সামান্য ঝগড়াঝাটির কারণে আন্টিকে খুন করবে। তুই সবসময় সুমির কথা আমাকে বলিস, তাহলে এমন ঘটনা কিভাবে ঘটলো? সিয়ামের কথা শুনে হিমেল আর নিজেকে স্থির রাখতে পারল না, বরং হু হু করে ফোনের এপাশ থেকেই কেঁদে উঠল। হিমেলের এমন আকস্মিক কান্নায় সিয়াম অবাক হলো না, কারণ সে এখন খুব করেই ওর মনের অবস্থাটা আঁচ করতে পারছে। তাই সে শান্ত স্বরে বলল, সব কিছু আমাকে খুলে বল, এখন কান্না করার সময় না। আমার মনে হয় সুমি খুন করেনি। হিমেল নিজের আবেগকে যথেষ্ট প্রশমিত করে বলল, আমারও তাই মনে হয়। আমার সন্দেহ হয় আমার চাচাতো ভাই কামাল আর জামালের ওপর। মায়ের দাফনের পর ওই দুইটা চলচলন আমার ভালো লাগছে না রে। অতঃপর এক এক করে সমস্ত ঘটনা হিমেল সিয়ামের নিকট খুলে বলল। হিমেলের সমস্ত কথা শুনে সিয়াম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আমি কালকেই ছুটি নিয়ে তোর বাসায় আসছি, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, থানায় কিছু টাকা ঢেলে সুমিকে কোর্টে নেওয়ার দিনক্ষণ একটু পিছিয়ে দেই। আর খবরদার, এসব যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোরই ক্ষতি। আচ্ছা ঠিক আছে। হিমেলের দুই বোন বিথি আর সাথী এখনো মায়ের শোকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। পারবেই বা কেমন করে? ঘরের মানুষের হাতে যদি আপনজন খুন হয়, তবে এর কষ্টের মাত্রাটা একটু বেশি থাকেই বটে। হিমেল ঘরে ঢোকার সাথে সাথেই বড় বোন বিথি দৌড়ে এসে হিমেলের হাত ধরে বলে ওঠে, তোর বউ আমার মাকে খুন করেছে। তুই আদালতে সাক্ষী দিবি, যাতে ওই মেয়ের ফাঁসি হয়। কি দিবি না? বোনের কথার জবাবে হিমেল কিছু বলতে পারে না, বরং চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। হিমেলের এমন নিশ্চুপ থাকা দেখে বিথি বেশ আক্রোশের সহিত ওর গালে চর বসিয়ে দিয়ে বলে, আমি জানতাম তুই এখনো চুপই থাকবি। ওই মায়াই তোরে তাবিজ করছে। তুই আমার ভাই না, তা না হলে আজ তুই চুপ থাকতে পারতিস না। তবুও হিমেল কিছু বলে না। শ্যালকের প্রতি স্ত্রীর এমন ব্যবহার দেখে ফারুক কিছুটা দৌড়ে এসে হিমেলের থেকে বিথিকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো এসব? সুমি যেহেতু খুন করেছে, তাই ওর ফাঁসি তো অবশ্যই হবে। আর তুমি হিমেলের সাথে এমন করছো কেন? ওর মন এমনিতেই এখন ভালো না। এসব কথা শুনে বিথি আর কথা না বাড়িয়ে বরং আক্রোশ মাখা মুখেই প্রস্থান করে। প্রায় 10 বছর পর গ্রামে এসে ছনের ঘরের বদলে টিনের ঘর এবং ছোট ছোট বিল্ডিং দেখে বেশ অবাক হয় শিয়াম। পাশাপাশি রাস্তাগুলোও রূপান্তর হয়েছে মেঠো পথ থেকে ইটের রাস্তাতে। গ্রামের সেই আগের অপরূপ সৌন্দর্যটুকু না থাকলেও শহরের ব্যস্ত কোলাহলের তুলনায় শিয়াম বেশ সহজতায় অনুভব করছে। স্টেশন থেকে কিছুটা দূরেই হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে যায় শিয়াম। বহুদিন পর নিজের প্রিয় বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরতে ভোলে না হিমেল। জড়িয়ে ধরেই হিমেল হু হু করে কেঁদে দিয়ে বলল, দোস্ত, তুই আমার বউরে বাঁচা। আমি জানি সুমি আমার আম্মাকে বিষ দেয়নি। আচ্ছা তুই শান্ত হ, আমি সর্বোচ্চ চেষ্টা করব সুমিকে বাঁচানোর আর আসল খুনিকে বের করার। এখন বাসায় চল। শিয়াম হিমেলদের বাড়িতে আসতেই হিমেলের ছোট বোন সাথী বেশ খুশি হয়ে আপ্যায়ন করলেও বিথি এবং ফারুক যে খুশি হয়নি, সেটা তাদের গা ছাড়া স্বভাব দেখেই অবলোকন করতে পারল শিয়াম। তবুও অনেকটা জোরপূর্বক শিয়াম ফারুকের সাথে পরিচিত হয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছিল। সেও ভদ্রতার খাতিরে আর চুপ থাকতে পারেনি। বিকেলের দিকে শিয়াম কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়ে হিমেলের চাচাতো ভাই জামালের বাড়িতে রওনা দিয়েছিল। জামালের বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই উঠোনে এক যুবককে দেখে শিয়াম তার দিকে এগিয়েই বলে ওঠে, আচ্ছা ভাই, জামালদের বাড়ি কি এটা?
যুবকটি শিয়ামকে কিছুটা পরোক্ষভাবে বেশ সন্দেহ চক্ষু নিয়ে জিজ্ঞেস করে, জামালেরে আপনি কি দরকার? আর আপনে কেডা? কোত্থেকে আইসেন? চিনলাম না তো আপনারে। জি, আমি হিমেলের ছোটবেলার বন্ধু। হিমেলের মায়ের মৃত্যুর কথা শুনে শহর থেকে দেখতে এসেছি। ওদের বাসায় এখন কথা বলার পরিস্থিতি নেই। বুঝতেই পারছেন গতকাল কিরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আর এটা নাকি ওর চাচাতো ভাইয়ের বাসা। তাই একটু দেখা করতে আসলাম আর কি। যুবকটি মুচকি হেসে বলল, ও আইসা, আসেন ঘরে আসেন। আসলে বড় ভাই বাজারে গেছে, আর আমার নাম হইল কামাল, হিমেলের ছোট চাচাতো ভাই। এই বলেই হাসি দিল কামাল। ওর হাসি দেখে শিয়াম বুঝতে পারলো কামাল বেশ বোকা টাইপের একটা ছেলে, কিন্তু অনেক বোকা টাইপের লোকের মধ্যেও যে ভয়ঙ্কর লুপ লুকিয়ে থাকতে পারে সেটা শিয়াম খুব ভালো করেই জানে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই শিয়াম কামালের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনাদের দুই ভাইয়ের সাথে নাকি হিমেলের জায়গা জমি নিয়ে ছোটখাটো একটা ঝামেলা আছে? না মানে ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু তবু তো আপনাদের উচিত ছিল এই শোকময় মুহূর্তে ওদেরকে সান্ত্বনা দেওয়া, তাই না? একমাত্র আপনজন বলতে তো আপনারাই কেবল আছেন। হিমেল এই বিপদের মুহূর্তে আপনাদের এমন অবহেলা পেয়ে বেশ কষ্ট পেয়েছে। আমাকে বলল আপনাদের বোঝাতে যে সবকিছু ভুলে আপনারা দুই ভাই যেন ওদের পাশে থাকেন। শিয়ামের কথায় কামাল কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, দেখেন, আমরা তো ওগোর সাথে মিশতে চাই, কিন্তু ওর ছোট ভগ্নিপতি হিমেল্লারে ভুলভাল বুঝাইয়া আমাগোর সাথে গ্যাঞ্জাম লাগায়। আমরা কইছিলাম আমার বাপে যে জমি তোর বাপের দিকে কিনা নিয়েছিল সেটার দলিল আমাকে দিয়া দে, কিন্তু সাথীর জামাই সবুজ বলে যে ওই জমির নাকি আমার বাপে কিনেই নাই। আমার বাপ চাচারা বাচ্চা থাকতে সবাই মিলেমিশে আসিল, আর আমার বাপেও বিশ্বাস কইরা আমার চাচারের কাছে দলিল রাখছিল, কিন্তু এখন ওরা সেই দলিল দিতাছে না। শিয়াম মনোযোগ সহকারে এতক্ষণ যাবৎ কামালের কথা শুনছিল। আচমকাই ঘরের ওপরে তাকের দিকে চোর চোখ যায়। একটি কাঁচের বোতলের ওপর বিষাক্ত চিহ্ন আঁকা, দেখেই বোঝা যাচ্ছে ওটা বিষের বোতল বই কি কিছু নয়। বেশ কৌতূহলী হয়ে সে কামালকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের ঘরে কি ইঁদুরের উপদ্রব আছে নাকি? এই প্রশ্ন শুনে কিছুটা চমকে ওঠে কামাল। আগ্রহী স্বরে জিজ্ঞেস করে, না না, কেন, কি হয়েছে? তাহলে বিষ দিয়ে কি করেন? ওই যে তাকের উপর বিষের বোতল দেখা যাচ্ছে। এমন প্রশ্ন শুনে মুহূর্তেই থতমত খেয়ে যায় কামাল। কি বলবে তা যেন ভেবেই পাচ্ছে না। শিয়াম বেশ ভালোভাবেই খেয়াল করছে কামালের ওই সম্বর্ণ মুখে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ জেগে উঠেছে। শিয়াম বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা ভাই, বিষের বোতলটা আমাকে একটু দেওয়া যাবে? আসলে হিমেলদের বাসাতে আসার পর থেকেই রাতে ইঁদুরের জ্বালায় ঘুমাতে পারিনি। আমার ব্যাগটাও কেটে ফেলেছে কিছুটা। চিন্তা করছি আজ রাতেই ওদের সাথে একটা বন্দোবস্ত করে ছাড়বো। এই মুহূর্তে বাজারে গিয়ে বিষ আনাও তো সম্ভব না, বেশ দূরের পথ, বুঝতেই পারছেন। কামাল কিছুটা ভাঙা উচ্চারণ বলে উঠল, আরে সমস্যা নেই, বুঝতে পারছি। তয় বড় ভাই জানলে কিন্তু সমস্যা আছে। উনি শহর থেকে বিষ আনিছিল, কি কামে জানি। আপনি আবার বিষের ব্যাপারে বড় ভাইয়ের কিছু কইয়া দিয়েন না কিন্তু আবার। না না, জানতে পারবে না, আপনি নিয়ে আসুন, কাল বিকেলে আবার দিয়ে যাব, সমস্যা নেই। ধীর পায়ে কামাল তাকের দিকে এগিয়ে গিয়েই কম্পমান হাত দিয়ে বিষের বোতলটি তাক থেকে নামায়। শিয়ামের হাতে বোতল দেওয়ার সময় কামালের হাত এতটাই কাঁপছিল যে বোধহয় সে ভয়ঙ্কর কোনো এক জিনিস বহন করে নিয়ে এসেছে। শিয়াম আর চোখে কামালের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার হাত দুটো কাঁপছে কেন বলুন তো? কামাল কিছু বলার আগেই শিয়ামের চোখ যায় ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকা ত্রিশৌর্ধ্ব এক যুবকের দিকে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো সে ঠিক এই বিষের বোতলের দিকেই বেশ বড় বড় চোখে তাকিয়ে আছে। শিয়ামের বুঝতে বাকি থাকে না এটা হলো কামালের বড় ভাই জামাল, কিন্তু দুই ভাইয়ের এই বিষের বোতল নিয়ে কিসের এত ভয়? তবে কি লায়লা বেগমকে বিষ দিয়ে মারার সাথে ওদের কোনো যোগসূত্র রয়েছে? হিমেলের সন্দেহটাই কি তবে ঠিক? এসব ভাবনার মাঝে আচমকায় জামাল দ্রুত কামালের কাছে এসে বলে, কিরে, তোরে না কইছিলাম বিষের বোতলটা জায়গা মতো লুকাইয়া রাখতে? তা না কইরা তুই এই লোকের হাতে বিষের বোতল দিতছস কেন? আর উনি কেডা? ওনারে তো চিনলাম না। বড় ভাইয়ের এমন হঠাৎ প্রশ্নে কামাল কিছুটা চমকে যায়। পরক্ষণে ইতস্তত ভঙ্গিতে বলে, না ভাইজান, আসলে উনি হইল হিমেলের ছোট্ট কালের বন্ধু। আমাগো বাসায় আসিল পরিচিত হইতে। বিষের বোতলটা তাকের উপর দেখা একটু নিতে চাইল। হিমেল গো বাসায় নাকি ইঁদুরে ভরা, তাই বিষ দিয়া উনি ইঁদুর মারার জন্য বোতলটা চাইছেন।
ছোট ভাইয়ের এমন কথা শুনে জামাল বেশ উত্তেজিত কণ্ঠে বলল, তাই বইলা তুই আমারে না জিগাইয়া যারে তারে বিষের বোতল দিয়া দিবি? বড় ভাইয়ের এই প্রশ্নে কামাল কিছু একটা বলতে গিয়েও আর বলতে পারল না, বরং চুপ করে স্থির হয়ে ঠায় স্বস্থানে দাঁড়িয়ে রইল। সামান্য বিষের বোতল নিয়ে জামালের এমন উৎকণ্ঠা দেখে শিয়াম আর চুপ থাকতে পারল না। উল্টে আগুনে ঘি ঢেলে জামালকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এই সামান্য বিষের বোতলের জন্য আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? এই বিষের বোতলের মধ্যে কি আলাদিনের জিন বাস করে নাকি? এই বিষ দিয়ে কাউকে খুন করেছেন? শিয়ামের এমন কথা শুনেই মুহূর্তেই বাজ পড়ার মতন চমকে উঠল জামাল। শিয়াম বেশ নিখুঁতভাবে জামালের ভাব ভঙ্গি লক্ষ্য করছে। একজন চোর ধরা পড়ে যাওয়ার পর তার মুখখানা ঠিক যেমন দেখতে হয়, জামালের মুখখানাও ঠিক তেমনই দেখতে মনে হচ্ছে ওর কাছে। পর মুহূর্তেই থতমত খেয়ে সে বলে ওঠে, মানে কি কইতে চান আপনি? এই বিষ আমি একটা কামের জন্য আনছি, কাউরে মাইরা আমার লাভ কি? লাভ লস তো পরের বিষয়। এমনও তো হতে পারে যে হিমেলের মাকে বিষ দিয়ে মারার জন্যই আপনি এই বিষ কিনে নিয়ে এসেছিলেন, তাই না? এই কথা শোনার পর মুহূর্তেই দুই ভাইয়ের মুখমণ্ডল এক রক্তিম আওয়াজ ছুঁয়ে যায় এবং কপালে চিকচিক করা ঘামের আস্তরণগুলো পড়ছে। জামাল এবার বেশ উত্তেজিত হয়ে বলল, ওই মিয়া, আপনি এসব কি কন? আমরা কেন আমাগো চাচিরে বিষ দিয়া মাইরতে যামু? আমাগো জায়গা জমি নিয়ে ঝগড়া হইল হিমেলের লগে, তাইলে চাচিরে মাইরা আমাদের লাভ কি? চাচি তো আরও হিমেল রে কইছিল আমাগো দাবি করা জায়গা জমি আমাগো কাছে দিয়া যেন মিলমিস হইয়া যায়, তাহলে তারে মাইরা আমাগো কোনো কাম আছে? আর আপনি এসব কথায় জিগাইতেছেন কির লইগা? আপনি কি পুলিশের লোক নাকি? শিয়াম এবার মুখের কোণে কিছুটা হাসির রেখা টেনে ধরল। ঠিকই ধরেছেন, আমি একজন পুলিশের লোক। এখন জানতে চাইবেন এটার প্রমাণ কি? প্রমাণটা দুদিন পরেই না হয় দিই। আজ তবে আসি, আপনাদের বাসায় কিন্তু আবারও আসবো, প্রস্তুতি নিয়ে থাকবেন, কেমন? আর হ্যাঁ, এই বিষের বোতলটা সঙ্গে নিয়ে যাচ্ছি, এটা দিয়ে অনেক কিছু জানা বাকি আছে। এই বলি চেয়ার থেকে উঠে শিয়াম হাঁটা ধরল। এদিকে জামাল ও কামাল দুই ভাই অদ্ভুত নয়নে শিয়ামের চলার পথের দিকে তাকিয়ে আছে। তাদের মনে হচ্ছে অনেক বড় একটি বোঝা তাদের ঘাড়ের উপর থেকে সরে গেল, কিন্তু সেটা ভারের রেশ এখনো কিছুটা রয়ে গেছে। সন্ধ্যারই সময়টাতে বহু বছর পর গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে শিয়াম। দক্ষিণা বাতাসটা বারবার তাকে ছুঁয়ে দিচ্ছে সীমিত সময়ের জন্য। তার মন খুব করে চাইছে জীবনের বাকিটা সময় শহরে সেই ব্যস্ত কোলাহলকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামেই থেকে যেতে, কিন্তু তা চাইলেও কখনোই সম্ভব না। কেননা সে তো আর ভবঘুরে ছেলেদের মতন বিন্দাস নয় যে যা ইচ্ছে তাই করবে। আজ সে দায়িত্বশীল নামক এক শিকলে আবদ্ধ। তার আছে একজন ভালোবাসার মানুষ, যে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় ওই কপালখানিতে চুমু এঁকে দেয়। মেয়েটির নামও যেমন মিষ্টি, দেখতেও ততটাই মায়াবী। প্রতিদিনই যেন সে নতুন করে অর্ধাঙ্গিনীর প্রেমে পড়ে। এসব ভাবতে ভাবতে অজান্তেই শিয়ামের মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। কখন যে সে হিমেলের বাড়িতে চলে এসেছে সেদিকে যেন তার খেয়ালই নেই। হিমেল আর শিয়াম বসে আছে পাশাপাশি, কারোর মুখেই কোনো কথা নেই। হঠাৎই শিয়াম বলে উঠল, আচ্ছা, সামান্য একটুখানি জায়গা জমির জন্য সম্পর্ক খারাপ করার কোনো মানে হয়? তোর চাচাতো ভাইরা যেই জমিটুকু দাবি করছে সেটুকু দিয়ে দিলেই তো পারিস। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কি দরকার বলতো? হিমেল কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, দোস্ত, আমি আর আম্মা ওদের জমিটা একেবারে দিয়ে দিতেই চেয়েছিলাম, কিন্তু সাথীর জামাই আমাকে বলল ওর বাপে আদিমকালে কিনেছিল মাত্র 5,000 টাকা দিয়ে, আর সেই সময় কোনো দলিলও ছিল না ভালো মতো, আর এখন সেই জমির দাম 5 লাখ টাকা। তাই আমি ওনার কথা মতো নতুনভাবে আবার দলিল তৈরি করি। বিশ্বাস কর, আমি দলিলটা জীবনেও করতাম না যদি না উনি আমারে ভুলভাল বুঝাইয়া মগজ ধোলাই না করতো। তুই যদি বলিস তাহলে আমি কালকেই সবুজ ভাইয়ারে বুঝাইয়া ওদেরকে জায়গা জমি বুঝিয়া দেব। শিয়াম কিছুটা সন্দেহ চক্ষু নিয়ে বলল, ওনাকে আবার বোঝাতে হবে কেন? না মানে দলিল করার সময় ওনার নামেও অর্ধেক জমি ভাগ দিয়েছিলাম। এই বলি হিমেল মাথা নিচু করে ফেলল। শিয়ামের বুঝতে বাকি থাকে না, সে তার বন্ধুকে যতটাই চালাক মনে করেছিল হিমেল ততটাই বোকা একটি ছেলে। তবুও সে হিমেলকে এ ব্যাপারে আর কিছু না বলে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। পরক্ষণে শিয়াম বলে ওঠে, আচ্ছা, সুমির সাথে দেখা করতে তুই থানায় গিয়েছিলি? বিকেলে গিয়েছিলাম, কিন্তু সুমি আমার সাথে একটা কথাও কয়নি। ওই দিন ওরে কয়েকটা কথা শোনাইছিলাম, এই কারণে ও আমার ওপর থেকে বিশ্বাস হারাইয়া ফেলেছে, আমার দিকে একবার তাকাইও নাই। এই বলেই হিমেল কিছুটা ইমোশনাল হয়ে যায়। এটা স্বাভাবিক, ও
ওই দিন সুমির সাথে তোর এভাবে কথা বলা ঠিক হয়নি। এখন কিছু করার নেই। শুনলাম কালকেই নাকি ওরা আদালতে উঠাইবো। এর আগে তুই কিছু একটা কর ভাই। শিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সামান্য কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি। আমার মনে হয় না জামাল ও কামাল এসবের সাথে জড়িত, কারণ ওদের সাথে আন্টির কোনো শত্রুতা নেই। যা ঝামেলা তা তোদের সাথে। আর আন্টিকে বিষ দেওয়ার কোনো উদ্দেশ্য নেই ওদের। তাহলে তুই কইতে চাস সুমি কি আমারে বিষ দিয়েছে? বুঝতে পারছি না কিছু। আর ওখানে অন্য কেউ বিষ দেওয়ার প্রমাণস্বরূপ কোনো কিছুই আমার কাছে নেই। ফরেন্সিক রিপোর্টগুলো পুলিশের হাতে। এখন আমি চাইলেও অন্য কোথাও থেকে এসে এই থানায় পুলিশদের কাছে নিয়ে তদারকি করতে পারবো না। এটা একদিকে যেমন নিয়ম বহির্ভূত, অপরদিকে তারাও আমাকে কোনো সুযোগ দেবে না। শিয়ামের কথাগুলো শুনেই মুহূর্তেই হিমেলের চোখদ্বয় রক্তিম বর্ণ ধারণ করলো। সে এতক্ষণে বুঝে গিয়েছে তার বন্ধু শিয়াম সুদূর শহর থেকে এসেছিল শুধুমাত্র তাকে ব্যর্থ সান্ত্বনা দেওয়ার জন্য। সে কখনোই তার স্ত্রীকে মায়ের মিথ্যা খুনের অভিযোগ থেকে রেহাই দিতে পারবে না। সে শুধু নামেই একজন গোয়েন্দা কর্মকর্তা, কাজের বেলা কিছুই নেই। সুমিকে বাঁচানোর শেষ সম্বলটুকু বোধহয় আজ ফিকে হয়ে গেল। রাত দুটো কিছুটা বেশি। শিয়াম এখনো নিজের দু চোখের পাতা এক করতে পারেনি। পারবেই বা কেমন করে? সে তার বন্ধুর মনে যেই আশাটা জুগিয়ে দীর্ঘ 10 বছর পর এই গ্রামে এসেছিল, সেটার কাজের কাজ কিছুই হয়নি। উল্টে সে হিমেলের কাছে আরও কিছুটা ছোট হয়ে গেল। শিয়ামের কাছ থেকে হিমেল সেই সময়ের কথাগুলো শুনে কিছু না বলে হুট করে চলে যাওয়ার কারণটা শিয়ামের অজানা নয়। অনেক চেষ্টা করেও যখন নিজের দু চোখের পাতা এক করতে পারছিল না, শিয়াম তখন সেই রুম থেকে বাহিরে ব্যালকনিতে আসার সিদ্ধান্ত নেয়। বহুদিন সে গ্রামে সেই আকাশগঙ্গার তারকাবাজি দেখার সুযোগ পায়নি। আজ সে মনের মতন প্রকৃতি অপরূপ সৌন্দর্য অবলোকন করতে চায়। রুম থেকে বের হয়ে যখনই সে ব্যালকনির দিকে এগোবে, তখনই হঠাৎই সে ডান পাশের রুমটিতে মিটমিট করে আলোর প্রকোপ এবং হালকা নাড়াচাড়ার শব্দ শুনতে পায়। শব্দ শুনে মনে হচ্ছে কেউ বোধহয় স্টিলের ট্রাঙ্ক খোলার চেষ্টা করেছে। হিমেলের কাছ থেকে শিয়াম শুনেছিল এটা ওর মায়ের রুম এবং এই রুমেই তিনি বিষক্রিয়ায় খুন হয়েছিলেন। কিন্তু এত রাতে কেই বা ওনার রুমের ট্রাঙ্ক নিয়ে গুঁতাগুতি করবে? অজস্র কৌতূহল এবং সন্দেহকে পুঁজি করে ধীর পায়ে শিয়াম হিমেলের মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ শিয়ামের পায়ের সাথে কিছু একটা বাড়ি খেয়ে সামান্য শব্দ হতেই আলোর উৎসে থাকা অবয়বটি মুহূর্তেই নিশ্চুপ হয়ে যায় এবং সাথে থাকা লাইটটাও নিভিয়ে দেয়। লাইট নিভিয়ে দেওয়ার সাথে সাথে পুরো ঘর এক নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। শিয়াম কিছুটা ভয় পেয়ে আচমকাই বলে ওঠে, কে ওখানে? কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আবারও শিয়াম জিজ্ঞেস করে, কে এখানে? এত রাতে এই রুমে কি করো? কথা শেষ হওয়ার আগেই অন্ধকারে মিলিয়ে থাকা লোকটি দৌড়ে এসে শিয়ামের মাথা বরাবর ভারী কিছু একটা দিয়ে প্রকাণ্ড বেগে আঘাত করে। সাথে সাথেই মেঝেতে লুটিয়ে পড়ে শিয়াম, কিন্তু অজ্ঞান হওয়ার আগে চিৎকার দিতে ভোলে না সে। গভীর রাতে এমন চিৎকারের আওয়াজ শুনে হিমেল সহ বাড়ির সকলেই ঘুম থেকে জেগে ওঠে। চিৎকারের উৎস খুঁজতে সকলেই নিজের রুম থেকে বেরিয়ে শিয়ামের রুমের দিকে রওনা দেয়। কিন্তু হিমেল সেখানে কোনো অস্তিত্ব না পেয়ে হঠাৎই সে খেয়াল করে লায়লা বেগম তথা ওর মায়ের রুমের দরজাটি খোলা। কৌতূহলবশত দরজার কাছাকাছি আসতেই হিমেল শিয়ামকে মেঝেতে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। রক্তে যেভাবে মেঝেটা লাল হয়ে আছে, তাতে বুঝতে বাকি থাকে না যে আরও কিছুক্ষণ যদি ওকে এভাবে ফেলে রাখা হয় তবে মারাত্মক কিছু ঘটে যেতে পারে ওর সাথে। হিমেলের ছোট বোনের স্বামী সবুজ শিয়ামের এমন মুমূর্ষ অবস্থা দেখে তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে হিমেলকে বলল, তুমি ওরে এখনই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, তা না হলে খুব খারাপ কিছু ঘটে যাবে। সবুজের কথা মতো হিমেল আর এক মুহূর্ত দেরি না করে বেশ হন্তদন্ত হয়ে শিয়ামকে কোলে তুলে নিল। হিমেল গ্রামের মধ্যে অন্যতম সুদর্শন এবং শক্তিশালী পুরুষ হওয়াতে শিয়ামকে কোলে নিতে ওর তেমন বেগ পেতে হলো না। কিন্তু কোলে নেওয়ার পর মুহূর্তেই হিমেলের চোখ যায় লায়লা বেগমের খাটের নিচে থাকা ব্রিটিশ আমলের ট্রাঙ্কটির দিকে। মনে হচ্ছে যে কেউ যেন সেটির তালা ভেঙে ভিতরের জিনিসপত্র চুরি করার চেষ্টা করেছিল। মুহূর্তেই ওর সামনে সকল কিছু পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারে এসবের কারণেই শিয়ামের এই অবস্থা করেছে ওই অজ্ঞাত চোরটি। কিন্তু কে কে সেই অজ্ঞাত চোর?
শিয়াম আধো আধো ভঙ্গিতে চোখ দুটো খুলতেই খেয়াল করে পাশের হিমেল বেশ ক্লান্ত অবস্থায় ওর জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। বোঝাই যাচ্ছে কাল রাতের ঘটনার পর নিজের চোখের পাতা একটুও এক করতে পারেনি। শিয়াম যখনই উঠতে যাবে তখনই সে নিজের মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। হিমেল বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, আরে উঠিস না, শুয়ে থাক, ডাক্তার বলেছে তোকে বিশ্রাম নিতে। শিয়াম ওর কথায় কোনো তোয়াক্কা না করে উৎফুল্ল কণ্ঠে বলল, দোস্ত, আসল খুনিকে ধরার দ্বার প্রান্তে চলে এসেছি অনেকটাই। সুমিকে আদালতে ওঠানোর বেশি সময় নেই। এখন যদি আর এক মুহূর্ত দেরি করি তাহলে তুই সুমিকে যেমন চিরতরে হারাবি, তেমনি তোর মাকে বিষ দেওয়া সেই অজ্ঞাত পুরুষের শাস্তিও কোনো দিন হবে না। দেশের আইন ব্যবস্থা সম্পর্কে তুই না জানলেও আমি ভালো করেই জানি। একবার যদি কাউকে মিথ্যে মামলায় ফাঁসানো যায় তবে জেল থেকে বের হওয়াটা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন আসল অপরাধীকে পুনরায় আদালতের কাঠগড়ায় নিয়ে আসাটা। এখন তুই সিদ্ধান্ত নে যে আমাকে এখানে বিশ্রামে রাখবি নাকি তুই তোর বউকে বাঁচাবি। হিমেল শিয়ামের কথা শুনে প্রথমে বেশ উৎফুল্ল হলেও পরক্ষণেই চিন্ত মুখবয়াবে বলে, কিন্তু তুই তো এখনো অসুস্থ, মাথায় কাঁচা ব্যান্ডেজ, আর বেশি দৌড়াদৌড়ি করলে আরও সমস্যা হবে। এই অবস্থায় কি তোকে বাসায় নেওয়া ঠিক হবে? শোন, এখানে আমার কি হলো না হলো সেটা আমি ম্যানেজ করে নেব, কিন্তু আজ যদি আমি তোর বউকে মিথ্যে মামলা থেকে বাঁচাতে না পারি তাহলে এখানে আসাটাই ছিল আমার জন্য বৃথা। তুই ডাক্তারকে ভুলভাল বুঝিয়ে এখনই বাসায় চল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। শিয়াম আর হিমেল বসে আছে থানায়। একটু পরে সুমিকে জেলা আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে দায়িত্বরত পুলিশ অফিসার এবং কনস্টেবলদের। শিয়াম কিছুক্ষণ পরপরই হিমেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই খেয়াল করছে ছেলেটি সুমিকে দেখার জন্য বেশ পায়চারি করছে। পাশাপাশি ওকে অন্ততপক্ষে কয়েক শতবার জিজ্ঞেস করেছে এসব ঘটনার পেছনে কার হাত ছিল, কিন্তু বারবার সে এক রহস্যজনক হাসি দিয়ে ওকে বলেছে, এটা তোর জন্য একটা সারপ্রাইজ, এখন বলবো না, আদালতে গেলেই প্রমাণ সহ দেখতে পাবি, তখন নিজেই অবাক হয়ে যাবি খুনিকে দেখে। শিয়ামের কথা শুনে হিমেল কোনো কথা বলে না, বরং চুপচাপ স্থির হয়ে জায়গা মতো বসে থাকে। তার এখনো বিশ্বাসই হচ্ছে না যে শিয়াম সত্যি সত্যি তার মায়ের আসল খুনিকে ধরিয়ে দিতে পারবে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই ওসি রুম থেকে শিয়ামের ডাক পড়ে। ওসি সাহেব শিয়ামের কথা শোনার পর হতবম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকেন। তিনি সকল সাক্ষ্য প্রমাণ দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। অজস্র কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সব কিছু সঠিক বলছেন তো? ওসি সাহেবের মুখে এমন প্রশ্ন শিয়াম বেশ বিরক্ত স্বরে বলল, শুনুন, আমি এখানে আদিমকালের কেচ্ছা কাহিনী শোনাতে আসিনি আপনাকে। সকল প্রমাণ আপনার সামনেই আছে। এরপরও যদি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। আপনাকে আগেই বলেছি আমি পিবিআইতে আছি। আমরা সাধারণ পুলিশদের মতন গোবর মাথায় গোয়েন্দাগিরি করি না, বরং নিজস্ব সর্বস্ব দিয়ে এবং মাথা খাটিয়ে পিবিআইয়ের কাজ করি। শিয়ামের কথা শোনার পর ওসি সাহেব কিছুটা নড়ে চড়ে বসলেন মনে হয়। পরক্ষণেই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কি তাহলে ওই ব্যাটাকে এখনই অ্যারেস্ট করব? না, সেটার আর প্রয়োজন নেই, কারণ আসামি নিজেই আদালতে উপস্থিত থাকবে আর আপনাদেরও ফাও করার কষ্টটা লাগবে না। সেটাও ঠিকই বলেছেন। তাহলে আমরা এখনই রওনা দিই। সুমিকে কোর্টে ওঠানো হয়েছে। কোর্টের সামনে থাকা চেয়ারগুলোর এক পাশে সুমির বৃদ্ধ বাবা মা ও ছোট ভাই এবং অপর পাশে শিয়াম, হিমেল সহ সাথী ও বিথির স্বামী। পাশাপাশি হিমেলের দুই চাচাতো ভাই জামাল ও কামালও ছিল। সুমির বাবা মাকে দেখেই বোঝা যাচ্ছে তারা গ্রামের একদমই সহজ সরল মানুষ। তারাও ভেবেই নিয়েছে লায়লা বেগমকে বিষ দিয়ে তার মেয়েই মেরেছে, তাই সুমির কেস লড়ার জন্য কোনো উকিলের শরণাপন্ন হননি তারা। অপরদিকে হিমেল চাইলেও সুমির পক্ষে কোনো উকিল নিতে পারবে না, কেননা স্বাভাবিকভাবেই হিমেলের বড় বোন এই বিষয়টি কখনোই মেনে নিতে পারবে না। প্রথমেই বাদী পক্ষের উকিল একে একে সুমির অতীতে করা শাশুড়ির সাথে দুর্ব্যবহার করা আদলের উপস্থাপন করতে থাকে, কারণ সুমিকে খুনি প্রমাণ করার জন্য এসব বলা একরকম ওয়াজিব কাজের মতোই বলা চলে। উকিল সাহেবের এক এক করে আসামিকে দোষী প্রমাণের ভিত্তি মজবুত করার জন্য সাক্ষ্যদাতা হিসাবে হিমেলের দুই বোন এবং বড় ভগ্নিপতি ফারুকের সাক্ষ্য গ্রহণ করেন। এক এক করে যখন সবাই সুমির বিরুদ্ধে কথা বলছিল তখন অনেকটা অসহায়ের মতন সুমি আর তার নিজের আবেগকে প্রশমিত করতে না পেরে কাঠগড়ার স্থানে দাঁড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। তার এই কান্নার শব্দ এই মুহূর্তে অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও শিয়ামের ঠিকই ওর প্রতি কিঞ্চিত মায়া অনুভব হয়। শেষমেশ যখন হিমেলকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় তখন সেও অনেকটা নিরুপায় হয়ে বড় বোনের ভয়ে সুমির বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়। শিয়াম হিমেলের এই রূপ দেখে রাগ করার বিনিময়ে কিছুটা রহস্যজনক বাঁকা হাসি দেয়।
হয়তো এই হাসির মাঝেই অনেক কিছু লুকায়িত আছে। সবার সাক্ষ্য নেয়ার পর বিচারক সকলের উদ্দেশ্যে বললেন, আমরা অলরেডি আসামির বিপক্ষে একাধিক সাক্ষ্য পেয়েছি। যদি আসামির পক্ষে কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। সাথে সাথেই শিয়াম হাত তুলে সায় দিতেই সবাই অবাক নয়নে ওর দিকে তাকিয়ে থাকে। হিমেল যদিও অবাক হয় না, কিন্তু হিমেলের পরিবার এবং সুমির পরিবারের সকলেই হতবম্ব হয়ে যায় ওর এমন কাণ্ডে। ধীর গতিতে যথাস্থানে পৌঁছাতেই হিমেল বলা শুরু করে, আমরা প্রতিদিনই পেপার, পত্রিকা কিংবা টিভি চ্যানেলে অজস্র খুনের ঘটনা শুনে থাকি। অবাক করা বিষয় হলো, সামান্য কিছু উদ্দেশ্যকে হাসিল করার জন্য কিংবা সামান্য একটুখানি শত্রুতার জন্য মানুষ অন্যের জীবন নিতেও দ্বিধা করে না। তাদের খুনের ধরনটাও থাকে বেশ ইউনিক। খুনি নিজেকে রক্ষা করার জন্য এতটাই নিখুঁতভাবে খুন করে যে অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আজও হয়তো সবাই একটি নির্দোষী মেয়েকে শাশুড়ির সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে অপরাধী বানাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমি যখন এই মেয়েটিকে নির্দোষ প্রমাণ করার পর আসল খুনির মুখোশটা আপনাদের সামনে উন্মোচন করব, তখন আপনাদের অবাক হবার সীমা থাকবে না। কেননা আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। এতটুকু বলে শিয়াম কিছুটা থেমে যেতেই উকিল সাহেব বেশ উৎফুল্ল স্বরে বললেন, তাহলে কে খুনি? শিয়াম বেশ নির্লিপ্ত স্বরে উত্তর দিল, সে আর কেউ নয়, স্বয়ং আমার প্রাণপ্রিয় বন্ধু হিমেল। কথাটি শোনার সাথে সাথে কোর্টে উপস্থিত সকলের মাথাতেই বাজ পড়ল বোধহয়। মুহূর্তেই হিমেল উত্তেজিত কণ্ঠে বলল, কি বলছিস তুই এগুলো? তুই মাথায় বাড়ি খাওয়ার পর কি পাগল হয়ে গেলি নাকি? শিয়াম মুচকি হেসে উত্তর দেয়, না বন্ধু, পাগল হয়নি। তবে পাগল হতাম যদি গতকাল রাতে আমার মাথায় তুই আঘাত না করে অন্য কেউ আঘাত করত। শিয়ামের এমন উদ্ভট কথা শুনে এবার উকিল সাহেব বললেন, আপনার কথা শুনে আমরা নিজেরই আপনাকে পাগল মনে হচ্ছে। সে কি বা কি করে মায়ের খুন করতে যাবে? এটা তো কোনো পাগলেও করবে না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু যেখানে হিমেল কখনোই লায়লা বেগমের পেটের সন্তান ছিল না, সেখানেও কি আপনি বলবেন যে সে খুন করতে পারবেন না? মানে কি বলতে চাইছেন আপনি? মানে হিমেল ছিল লায়লা বেগমের পালক ছেলে। পরপর যখন ওনার 2 মেয়ে হয়, তখন তিনি একটি ছেলের জন্য প্রচণ্ড হা হুতাশ করছিলেন। কিন্তু সাথীকে জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন। তখন হিমেলের বাবা ব্যবসায়িক সূত্রে নিজের গ্রাম ছেড়ে ওর মাকে নিয়ে অন্যত্র পাড়ি জমান। মূলত এটা তাদের ব্যবসায়িক কাজের জন্য নয়, বরং হিমেলের মাকে একটি পুত্র সন্তান পালক এনে দিয়ে নিজেদের সন্তান হিসাবে সেই ছেলেকে আপন পুত্রের মর্যাদায় ভূষিত করাটাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু হিমেলকে দত্তক নেওয়ার পর আসল সত্যটা তারা বেশি দিন আত্মীয় স্বজনের কাছে গোপন রাখতে পারেননি। এক পর্যায়ে হিমেল বড় হয় এবং সেও আসল সত্যটা জেনে ফেলে। লায়লা বেগম ওকে মাতৃস্নেহে বড় করলেও সে ভিতর থেকে অনুভব করে তিনি বোধহয় ওকে প্রাপ্য ভালোবাসাটা দিচ্ছেন না। হিমেলের বাবার মৃত্যুর পর সে অনেকটাই উড়নচণ্ডী স্বভাবের হয়ে যায়। মায়ের অমতে সে নিজের পছন্দ মতো সুমিকে বিয়ে করে এবং এই কারণে লায়লা বেগমের চোখে কাঁটা হয়ে দাঁড়ায় সুমি। এতটুকু পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধে গত কয়েক মাস আগে। হিমেল আচমকাই নিজের খারাপ ব্যবসায়িক পার্টনারের পাল্লায় পড়ে জুয়ায় আসক্ত হয়ে যায়। পাশাপাশি সুমির সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে সুমিকে তার আর ভালো লাগে না, কিন্তু এটা সে সরাসরি প্রকাশ করার সাহসও পায় না, কারণ সুমিকে সে ভালোবেসেই বিয়ে করেছিল। অপরদিকে জুয়া খেলে ব্যবসায় প্রচুর লস হওয়ার কারণে তারা প্রচুর টাকার দরকার পড়েছিল। তাই লায়লা বেগমকে খুন করার মাধ্যমে সে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রচুর অর্থের মালিক হতো। তার মূল উদ্দেশ্য ছিল বিথি ও সাথীর সম্পত্তিকে ভাগ না দিয়ে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং তার 2 বোনকে না জানিয়ে লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিলটি রাতের অন্ধকারে একান্তে নিয়ে যেতে চেয়েছিল সে। হিমেল সেখানে এক ঢিলে 2 পাখি মেরেছে। প্রথমত লায়লা বেগমকে মেরে সকল সম্পত্তির মালিকানা পাওয়ার ষড়যন্ত্র করেছে। দ্বিতীয়ত বউ শাশুড়ির ঝগড়াকে পুঁজি করে সুমিকে নিজের পদ থেকে সরাতে চেয়েছে। তবে আমার কাছে সব থেকে কষ্টের বিষয় ছিল, যেই মা হিমেলকে রাস্তা থেকে তুলে এনে আপন মাতৃস্নেহে বড় করেছে, আজ সেই মাকেই সে সুস্থ চেতনাকে বলি দিয়ে সামান্য কিছু অর্থের জন্য খুন করেছে। আমার মতে ওদের মতন পুরুষদের 3 বার ফাঁসি হওয়া উচিত।
এই বলে শিয়াম কঠোর দৃষ্টিতে হিমেলের দিকে তাকায়, কিন্তু সে কোনো কথা না বলে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ যাবৎ সবাই অবাক নয়নে শিয়ামের কথা শুনছিল। কেউ ভাবতেই পারেনি যে লায়লা বেগমের খুনের পেছনে এত বড় একটি রহস্য লুকিয়েছিল। শিহাম যদি পরশুদিন রাতে হিমেলের আড়ালে তার প্রেয়সীর সাথে কথোপকথন না শুনতে পেত, তাহলে কখনোই আজ নিজের বন্ধুকে এত নিচু জায়গাতে ভাবার সুযোগও পেত না। সেদিন রাতের কথোপকথনই লায়লা বেগমকে বিষক্রিয়ায় হত্যার সকল ষড়যন্ত্র ফাঁস করে দেয়। হয়তো শিয়াম এই দুদিন হিমেলের সাথে অভিনয় করেছিল ঠিকই, কিন্তু গতকাল রাতে যখন হিমেল লায়লা বেগমের ট্রাঙ্ক থেকে দলিল চুরি করার চেষ্টা করেছিল, তখন সহসাই সে বুঝে গিয়েছিল ওটা হিমেল বই কি আর কেউ না। শিয়াম নিজের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ভেবেছিল বহু বছর গ্রামে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবে, ঠিক নিজের মনের মতোই। কিন্তু সেটার হলো কই? গ্রামে এসে সত্যকে জয় করতে গিয়ে আজ সে নিজের বন্ধুর কাছেই এক স্বার্থপর ব্যক্তিত্ব। হিমেলের দুই বোন সাথী বিথি শিয়ামকে আরও কিছুদিন থাকার জন্য জোরাজুরি করলেও সে আর ইচ্ছে প্রকাশ করল না। সুমি মেয়েটাও কেমন যেন শিয়ামের সাথে জেল থেকে নির্দোষ হয়ে ছাড়া পাওয়ার পর একটি কথাও বলেনি। যদিও ওর বাবা মা ঠিকই কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, তবে সুমি কৃতজ্ঞতা প্রকাশ না করার একটি ব্যাখ্যা সে দাঁড় করিয়েছে। হ্যাঁ, মেয়েটি হিমেলকে প্রচণ্ড ভালোবাসত আর এখনও বাসে, তাই হিমেলকে দোষী না বানিয়ে যদি তাকেই জেলে পাঠানো হতো, তাহলেও সে বোধহয় মাথা পেতেই নিত। মেয়ে জাতিটা আসলেই অদ্ভুত। একবার কাউকে মন দিয়ে ফেললে যদি তাকে কেটেও ফেলা হয়, তবুও তার মনের মানুষটি পরিবর্তন করার সাধ্য কারণ নেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।